কেমন আছেন সবাই? কি কি কারণে নামজারি করা বাধ্যতামূলক, কি কি সিস্টেমে পড়লে, কি কি সমস্যায় পড়লে, কি কি কারণ ঘটলে আপনার সাথে নামজারি অবশ্যই আপনাকে করতে হবে। তা না হলে জমি খাস হওয়া থেকে শুরু করে সরকারি রেকর্ডে চলে যাওয়া থেকে শুরু করে যে কোনো ধরনের বিপদ আপনাদের সাথে হইতে পারে। ভূমি মালিকের মৃত্যুতে ওয়ারিশদের নামে নামজারি। যদি আসল মালিক মারা যায়, আপনার দাদা মারা গেছে, অবশ্যই অতীতে করে নাই, অনেকেই করে নাই, এগুলো আর দেখলে চলবে না। বর্তমানে অনেক কড়াকড়ি। আপনার দাদা মারা গেছে, আপনার কাজ হচ্ছে আপনার বাবা, চাচা, ফুফু সবার নামে নামজারি করে নেওয়া। বাবা যদি একাই হয় তারপরও তার নামে নামজারি করে নেওয়া, যে অন্য কোনো ওয়ারিশ নাই, কেন নামজারি করতে হবে। কারণ নামজারি যদি না করেন তাহলে সরকার জানে এই জমিটার মালিক আপনার দাদা। সরকার তো জানে না আপনার দাদা মারা গেছে। এখন আপনি বলেন যে আমি তো ইউনিয়ন পরিষদ অফিসে গিয়ে মৃত্যুর সার্টিফিকেট, মৃত্যু নিবন্ধন করেছি, করলেও সরকারের এমন কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম নাই যে আপনি ইউনিয়ন পরিষদে গিয়ে মৃত্যু নিবন্ধন করলেন কিন্তু এটা অটোমেটিক এসিলেন্ট অফিসে চলে যাবে, তার নামে আপনি সে জেনে গেল যে আপনার দাদা মারা গেছে, এই জমিগুলো এখন আপনার বাবার নামে হয়ে যায়, আপনার বাবা একমাত্র উত্তরাধিকারী বা আপনার দাদি একমাত্র উত্তরাধিকারী। এই ধরনের কোনো সিস্টেম বাংলাদেশের নাই। তো দেখা যায় একই কাগজ আপনি যখন কোনো কাজ করবেন 5টা অফিসে 5 বার দিতে হয় এবং একটা অফিস 3 বার করে নেয়, মানে 5 × 3 15 বার দিতে হয় একই কাগজ। বাংলাদেশে এটা হতে হতে সবাই অভ্যস্ত। তো আপনার কাজ হচ্ছে আপনার বাবা মারা গেলে আপনার হন, একা হন, 2 হন, 3 হন, 4 ভাই বোন হন, মা থাকুক, সবার নামে নামজারি করে নেওয়া। তারপর নিজস্ব হোল্ডিং নাম্বার খুলে যার যার নামে খাজনা দেওয়া। কারণ যদি নামজারি না করেন হোল্ডিংও থাকবে না, খাজনাও দিতে পারবেন না। 3 বছর খাজনা মিস সরকারি রেন্ট সার্টিফিকেট মামলা চালু হয়ে খাস হয়ে যাবে। পরে দেখবেন এবং এই খাজনার উপর আবার চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে থাকবে। তারপরে দেখবেন এতগুলো টাকা হয়েছে আপনার। রেজিস্ট্রি দলিল মিলে জমি হস্তান্তরের কারণে নামজারি। রেজিস্ট্রি দলিল মূলে আপনি হেবা দলিলের মাধ্যমে একজন থেকে আরেকজনকে দিলেন, আপনি বিক্রয় দলিল মূলে একজনকে দিলেন, এগুলো সবই রেজিস্ট্রি দলিল। আপনি এওয়াজ দলিল মূলে একজনকে দিলেন, আপনি দানপত্র দলিল মূলে একজন থেকে আরেকজনকে দিলেন, আপনি পাওয়ার অফ অ্যাটর্নি মূলে একজন থেকে একজনের কাছ থেকে গেল জমিটা। এই ধরনের ঘটনা ঘটলে অবশ্যই আপনাকে কোম্পানিও যদি জমি কেনে কোম্পানির নামেও নামজারি করতে হবে, কোম্পানি থেকে আপনি কিনলেও নামজারি করতে হবে। হেবা দান ও উইলের কারণে নামজারি। হেবার মাধ্যমে, উইলের মাধ্যমে, দানের মাধ্যমে জমি গেলেও নামজারি করতে হবে। বিনিময় বা অ্যাওয়াজ বদলকৃত সম্পত্তির ক্ষেত্রেও নামজারি করতে হবে। মানে তুমি এটা নাও, আমি এটা নিলাম, আমার জমিটা আরেকজনের বাড়ির কাছে, আরেকজনের জমিটা আমার বাড়ির কাছে, তো আমি চেঞ্জ করলাম, তো আমরা অ্যাওয়াজ বদল করি। এই ধরনের একটা দলিলের সিস্টেম আছে, এটা করে নিলেও আপনার নামে নামজারি করতে হবে। শর্ত মামলার রায় ডিক্রির কারণে নামজারি। আপনি কোনো জায়গায় আপনার জমিটা পাবেন, এটা তার জন্য আপনি মামলা করেছিলেন, আপনি ডিক্রি মূলে জমির মালিকানা পাইলেন, এই আদালতের নোটিশ নিয়ে গিয়েও আপনাকে এসিলেন্ট অফিস থেকে নামজারি করে নিতে হবে। আমরা এই বিষয়ে কনসালটেশন এবং নামজারির বিষয়ে হেল্প করে থাকি। ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমরা যোগাযোগ করব। ভূমি উন্নয়ন করের বকেয়া বাবদ নিলাম ক্রয়কারীর জন্য নামজারি। কি বলেছে শোনেন, ভূমি উন্নয়ন করের বকেয়া বাবদ নিলাম মূলে নামজারি। মানে আপনি ভূমি উন্নয়ন কর দেন নাই 3 বছর বা 5 বছর বা 7 বছর, সরকারি টাকা নিলাম করবে, যে জমি কিনবে সে আবার তার নামে নামজারি করে নেবে, নিয়ে হোল্ডিং খুলে আবার খাজনা দিবে। কিন্তু সেও নামজারি করে নিল, আবার খাজনা দিল না, সেক্ষেত্রেও কিন্তু তারও বিপদ আছে, সেও দেখবেন যারা জমি হারায় ফেলছে। ভূমি উন্নয়ন করের ভূমি অধিগ্রহণের এলএকেস কারণে নামজারি। ভূমি অধিগ্রহণ করলো সরকার কোনো কারণে, সেও তার নামেও নামজারি করতে হবে। সরকারের যে প্রজেক্টের নামেও নামজারি সরকারকে করে নিতে হবে। খাস জমি বন্দোবস্তের কারণে নামজারি। আপনারা জানেন, আমরা অনেকগুলো ভিডিও করেছি যে সরকারি অফিসাররা কীভাবে খাস জমি পায়, প্রবাসীরা কীভাবে পায়, সাধারণ মানুষ কীভাবে পায়, বিভিন্ন ক্যাটাগরিতে, কোনো সময় বিনামূল্যে, কোনো সময় সরকারে ওই বাজার মূল্যের ওই জমিটার 10%, কোনো সময় 50%, কোনো সময় 100%, মানে বাজার মূল্য যা সরকার তাই নেবে। এভাবে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ক্যাটাগরির মানুষকে সরকার খাস জমি বন্দোবস্ত দিয়ে থাকে। এটা 5%, 10% থেকে শুরু করে একদম 300 একর পর্যন্ত বরাদ্দ দিয়ে থাকে, যেগুলো বড় ইন্ডাস্ট্রি আছে। তো এগুলোর কাজও আমরা করে থাকি। লাগলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন, আমরা যোগাযোগ করব। তো এ ধরনের বন্দোবস্তর কারণে যারা এই খামারের জন্য জায়গা, শিল্প কারখানার জন্য জায়গা, বাসস্থানের জন্য জায়গা, মার্কেটের জন্য জায়গা পেয়ে যাবেন, তাদেরকেও নামজারি করে নিতে হবে। খাস খতিয়ানভুক্তের কারণে নামজারি। খাস খতিয়ানভুক্ত কোনো জায়গা হয়ে গেছে, এটা এসিলেন্ট সাহেব সরকারের নামে করে নেবে। খাস খতিয়ান সরকার, এসিলেন্ট সাহেবও সরকারের নামে এটা নামজারি করে নেবে।
সরকারি দপ্তর বা সংস্থা কর্তৃক ক্রয়ের জন্য নামজারি। সরকারি দপ্তর বা সংস্থা কোনো জায়গায় যদি তার নামে কিনে, যে আমার একটা সরকারি অফিস, এটা আমরা একটা জায়গা কিনলাম মানুষের কাছ থেকে, কোনো সংস্থার কাছ থেকে, তাকেও ওই সরকারের অফিসের নামেও নামজারি করে নিতে হবে। এটা সরকারের লোকজন তাদের নামে করে নেবে, এটা আমাদের বিষয় নয়। তারপর সম্পত্তি পরিত্যক্ত হওয়ার কারণে নামজারি। সম্পত্তি পরিত্যক্ত হয়ে গেছে, তো সেক্ষেত্রে সরকার তার নামে নামজারি করে নেবে, এটাই খুব সিম্পল সিস্টেম। তারপর নদী শিকস্তির ফলে ভূমি উন্নয়ন কর মওকুফের কারণে নামজারি। নদী শিকস্তির ফলে ভূমি উন্নয়ন কর মাফ হয়ে গেছে, সেক্ষেত্রেও আবার নতুন করে নামজারি করে নিতে হবে। যাদের জমি ভেঙে চুরে যায় চরের লোকজন, তাদের এই জিনিসটা প্রয়োজন। নদী পরিস্থিতিজনিত কারণে রেকর্ড সংশোধনের জন্য নামজারি, মানে জমিটা ভেঙে গিয়েছিল একবার, আবার জমিটা উঠেছে নদীর জোয়ার শেষে, তখন যদি আবার নামজারিটা প্রয়োজন হয় তখন আবার নতুন করে নিতে পারবেন। কারণ যখন ভেঙে যাবে তখন দাগ টাগ সমস্ত কিছু সীমানা টেমানা চিহ্নটা এলোমেলো হয়ে যায়। তো এবার আপনি বরাদ্দ নিলেন বা আপনি পাইলেন বা মালিকানা দাবি করলেন, সেক্ষেত্রে আপনার নামে বন্দোবস্ত নিলে আপনাকে নামজারিটা করে নিতে হবে। সবাই ভালো থাকবেন এবং জমি জমার বিষয়ক পরামর্শের জন্য ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন, যোগাযোগ করবো। আল্লাহ হাফিজ।